2025 7ই সেপ্টেম্বর ঘটে যাওয়া এসএলএসটি জিওগ্রাফি এক্সামের 60টি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করছি এবং আপনারা মিলিয়ে নিতে পারেন যে আপনারা কে কত স্কোর করলেন বা কে কী পজিশনে রয়েছেন বা আপনার কটি উত্তর সঠিক হলো। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নেতে। প্রথম প্রশ্ন হচ্ছে, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ বেশি থাকে নিম্নলিখিত কোনটিতে? সঠিক উত্তর হবে অপশান সি, ম্যাগনেটাইট আকরিকে। এবং আপনারা এই যে প্রমাণ হিসেবে দেখেন যে আকরিকের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, প্রথমেই রয়েছে ম্যাগনেটাইট, এতে লোহার পরিমাণ 72.4%। এটি হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক। নেক্সট কোশ্চেন নাম্বার 2 রয়েছে, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে গভীরতার বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন ঘটে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নাম্বার 3, স্বল্প লবণতা দেখা যায় একমাত্র নদীর মোহনা অঞ্চলে। যেহেতু নদীর মোহনাতে মিষ্টি জলের পরিমাণ অনেক বেশি, সেই জন্য এখানে লবণতা অনেকটাই কমে যায়। অপরদিকে ক্রান্তীয় অঞ্চলে বা আবদ্ধ অঞ্চলে বা প্রবাল প্রাচীর, যেগুলো হচ্ছে সমুদ্রের গভীর অংশে বা সমুদ্রে লক্ষ্য করা যায়, সেই জন্য এখানে লবণতা বেশি, নদীর মোহনাতে লবণতা কম। পরের 4 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? সঠিক উত্তর হবে কোয়ার্জাইটের। কোশ্চেন নাম্বার 5, সর্বশেষ জনগণনা অনুসারে অর্থাৎ 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষের লিঙ্গানুপাত যুক্ত সর্বশ্রেষ্ঠ রাজ্য হচ্ছে কেরালা, যেখানে প্রতি 1000 জন পুরুষে 1084 জন নারী। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের একমান ও ভার্নিয়ার বিভাগ এর অনুপাতকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ভার্নিয়ার ধ্রুবক। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে, ভারতের কোন প্রদেশটিতে আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের আদিবাসী সংখ্যা সবচেয়ে বেশি। কোশ্চেন নাম্বার 8 হবে, উষ্ণ আর্দ্র জলবায়ুতে যেখানে উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই জায়গায় চুনাপাথরের উপর কোন রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? সঠিক উত্তর হবে অঙ্গার যোজন বা কার্বনেশন। নেক্সট হচ্ছে 9, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট, অর্থাৎ মরুভূমি অঞ্চলে যেখানে উষ্ণতা বেশি এবং আর্দ্রতা বা বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই জায়গায় জেরোফাইট বা কাঁটা জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 10, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকটে গড়ে ওঠে। এই ধরনের একটা শিল্পের উদাহরণ হবে চিনি শিল্প, অর্থাৎ যেটা হচ্ছে অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। আমরা জানি যে আখ যেখানে চাষ হয়, সেটা আখ যেহেতু একটি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, যেহেতু আখের রস শুকিয়ে যায়, সেই কারণে চিনি শিল্প অর্থাৎ যেখানে চিনি তো প্রস্তুত হয়, সেটা কাঁচামাল কেন্দ্রের নিকটে গড়ে তোলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফলাফল। এই উক্তিটি করেছেন উইলিয়াম মরিস ডেভিস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই বিষয়টিকে ডেভিসের ত্রয়ী বলা হয়। দেখেন এখানে প্রমাণ হিসাবে দিয়েছি যে ডেভিসের ধারণা অনুযায়ী ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। একে ডেভিসের ত্রয়ী বলা হয়, অর্থাৎ ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল। নেক্সট 12, জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হলো, এখানে হবে টাইফুন। যদিও এটা টাইফু উচ্চারণ হওয়া দরকার ছিল, কিন্তু এখানে দিয়েছে টাইফুন। আমরা জানি যে টাইফুন সাধারণত চীন সাগরে উৎপন্ন হয়, তবে এই প্রশ্নটা নিয়েও কিন্তু কনফিউশন রয়েছে, প্রশ্নটা কিন্তু গঠনগতভাবে ভুল রয়েছে, এই প্রশ্নের উপরেও কিন্তু কেস হতে পারে। হ্যারিকেন লক্ষ্য করা যায় ক্যারিবিয়ান সাগরে, টর্নেডো মেক্সিকো উপকূল অঞ্চলে, আর টাইফুন লক্ষ্য করা যায় সাধারণত চীন সাগরে। কিন্তু নেক্সট কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতির আকৃতি বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে, দেখো ভারতবর্ষে তো হবেই না, কারণ এখানে দ্বিতীয় শ্রেণীর পিরামিড লক্ষ্য করা যায়, অর্থাৎ এখানে অবতল আকৃতির ধনুক আকৃতির পিরামিড লক্ষ্য করা যায়। আর নাইজেরিয়াতে এটাও হবে না, ব্রাজিলও হবে না, সঠিক উত্তর হবে নরওয়ে, সুইডেন, জাপান, এই সমস্ত দেশগুলিতে পঞ্চম শ্রেণীর পিরামিড অর্থাৎ নাশপাতির আকৃতি পিরামিড লক্ষ্য করা যায়। এবারে আপনারা এই ছবিটা দেখেন, এই হচ্ছে পঞ্চম শ্রেণীর পিরামিড, যেটা জাপান, সুইডেন বা নরওয়ে এই সমস্ত দেশগুলোতে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন আসছে, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন সর্বমোট কোণের মান কত? পাই মানে সেটা বৃত্তকে বোঝাচ্ছে, তাহলে এর কেন্দ্র থেকে এর মান হবে 360 ডিগ্রি। বৃত্ত মানে একটা 60 ডিগ্রি, তাই 360, তাহলে সঠিক উত্তর হবে 360। নেক্সট আসছি 15, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হবে পোর্টল্যান্ড, এবং এর প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনারা এবারে এই ছবিটাতে দেখেন, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এই জায়গাতে রয়েছে, এই যে পোর্টল্যান্ড, তাহলে এই হচ্ছে পোর্টল্যান্ড, তাহলে এটা একটি মৎস্য বন্দর এবং বলা হয়েছে প্রধান মৎস্য বন্দর। এই যে উপরে লেখা রয়েছে প্রধান মৎস্য বন্দর, ইন্ডেক্সেও দেখানো হয়েছে পোর্টল্যান্ড, সঠিক উত্তর হয়ে যাবে পোর্টল্যান্ড। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সবথেকে উপযুক্ত? সঠিক উত্তর হবে কোরোপ্লেট মানচিত্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 17,
কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের পেছন ফিরে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে, অর্থাৎ যেটা উত্তর গোলার্ধের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। উত্তর গোলার্ধে ডান দিকে উচ্চচাপ, বাম দিকে নিম্নচাপ, আর দক্ষিণ গোলার্ধে এটা হবে, দক্ষিণ গোলার্ধে বলছে যে এটা ডান দিকে উচ্চচাপ, নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে। এটা হবে, এই সূত্রটাকে বলা হয় 22 ব্যালট সূত্র। ক্লাস 8-এর বই থেকে এই প্রশ্নটা দেওয়া আছে, 8 বা 10-এর, ক্লাস 10-এর বইতে রয়েছে। আপনারা এবারে দেখেন, এই যে বলা হয়েছে যে ওলন্দাজ বিজ্ঞানী 22 ব্যালট, ওনার নাম অনুসারে সূত্রটা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে তিনি এই সম্পর্কটা দেখিয়েছিলেন যে বায়ুচাপের তারতম্যের সঙ্গে বায়ুপ্রবাহের যে সম্পর্ক তিনি দেখিয়েছিলেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়ালে ডান দিকের চেয়ে বাম দিকে চাপ কম থাকে। আবার অর্থাৎ বলা হয়েছে যে ডান দিকে উচ্চচাপ আর বাম দিকে নিম্নচাপ বিরাজ করে। আর দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়, একেই বলা হয় 22 ব্যালট সূত্র। এরপরে 18 নম্বর প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, যে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হবে যে সমুদ্র তলের নিকটে। সমুদ্র তলের নিকটেই, অর্থাৎ যেহেতু সমুদ্র সমতল এই জায়গায় রয়েছে, সমুদ্র সমতলে এই জায়গায় আর কোনো ক্ষয় হবে না, খুবই এই জায়গাতে আর কোনো ক্ষয় হবে না, এই জায়গায় সঞ্চয় হবে। অর্থাৎ এই ক্ষয়সীমা ধারণা যাকে বলা হয়েছে, জেডব্লিউ পাইল যেটা দিয়েছিলেন, এই জায়গাতেই সবথেকে সর্বনিম্ন ক্ষয় পরিলক্ষিত হবে, এই জায়গাটাতে। এরপরে তো যে অপশনগুলো রয়েছে, পার্বত্য উপত্যকায় সবচেয়ে বেশি হবে, পর্বতের পাদদেশেও হবে, মালভূমিতে অবশ্যই তো হবে, কিন্তু সমুদ্রের সমতলের নিকটে, সমুদ্র অর্থাৎ সি লেভেলের কাছেই সবথেকে কম ক্ষয় এখানে পরিলক্ষিত হবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশে। আপনারা এই যে প্রমাণ হিসেবে দেখেন যে জনঘনত্ব, এশিয়া মহাদেশে জনঘনত্ব হচ্ছে 155 জন প্রতি বর্গ কিমি এলাকায়। আফ্রিকাতে সেখানে 51, ইউরোপে 34, আর উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকাতে আরও কম, আবার ওশিয়ানিয়াতে সবথেকে কম, মাত্র 5 জন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া মহাদেশ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তির স্থানান্তর হয়? এটা খুবই সহজ উত্তর, যে 10%, যেটা লিন্ডেম্যানের 10% সূত্র নামে পরিচিত। 21 নম্বর প্রশ্ন হচ্ছে যে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন মাটি গড়ে ওঠে? অবশ্যই পেডোক্যাল মৃত্তিকা, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে বাষ্পীভবনের মাত্রা বেশি, যার কারণে সেখানে ক্যালসিয়াম কার্বনেট মৃত্তিকার উপরিস্তরে সঞ্চিত থেকে যায়, একেই বলা হয় পেডোক্যাল মৃত্তিকা, অর্থাৎ যে মাটিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি। অবশ্যই এটা মরুভূমি অঞ্চলগুলোতে এই মৃত্তিকা গড়ে ওঠে, প্রায় বা মরুভূমি অঞ্চলে। নেক্সট 22, নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? অবশ্যই হাম্বোল্ড হচ্ছে শীতল স্রোত। নিরক্ষীয় স্রোত তো নিরক্ষরেখার কাছাকাছি রয়েছে, এখানে উষ্ণতা বেশি হবে। উপসাগরীয় স্রোত তো উষ্ণতম স্রোত একটি, এবং ব্রাজিলীয় স্রোত উষ্ণ স্রোত। হাম্বোল্ড স্রোত হচ্ছে, যেহেতু এটা মেরু অঞ্চল থেকে এই দক্ষিণ আমেরিকার এদিক থেকে একটা স্রোত প্রবাহিত হয়, এটাকে বলা হয় হাম্বোল্ড স্রোত। আর এই হাম্বোল্ড স্রোতই আরও একটু উপর দিকে, উত্তর দিকে যখন যায় তার নাম হয়ে যায় পেরু স্রোত। তাহলে এটা হচ্ছে, এই হাম্বোল্ড স্রোতটা হচ্ছে শীতল স্রোত, এটা কুমির অঞ্চল থেকে বয়ে আসে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন দিয়েছে, যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে বার্ষিক বৃদ্ধির হার সর্বাধিক? এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনের মধ্যে পড়বে এবং ভুল করাটাই স্বাভাবিক। সবাই ভারত বা চীন বা বাংলাদেশ এই তিনটেকেই করবে, কিন্তু সঠিক উত্তর হবে আফগানিস্তান। এই দেশেই কিন্তু বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। আমি প্রমাণ হিসেবে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাতে দেখেন যে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার লক্ষ্য করে, যেটা সমরেন্দ্রনাথ মোদকের লেখা বই, বলা হয়েছে আফগানিস্তান। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, যে এদের মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? অবশ্যই ক্লস্ট্রিডিয়াম। হরিণ তো কোনো বিয়োজক নয়, গিরগিটিও নয়, প্লান্টনও নয়, এটা হয়ে যাবে, এটা সহজ, যে কেউ পারবে, এটা ক্লস্ট্রিডিয়াম। এরপর 25 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু ভুল করার সম্ভাবনাটাই সবথেকে বেশি। সবাই এই প্রশ্নটা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিল, যে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া, এই ধরনের, এতে কোন ধরনের পুঞ্জিত এটা ক্ষয়ের ফলাফল, পুঞ্জিত ক্ষয়ের এটা ফলাফল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকা বিসর্পণ, ডি হয়ে যাবে সঠিক উত্তর। তবে কমিশন কি উত্তর দেয় সেটা দেখা বিষয় রয়েছে। 26 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? অবশ্যই পৃথিবীর যে ভূত্বক বলতে শুধুমাত্র উপরের অংশটাকে ভূপৃষ্ঠ বলা হয়। একদম যে ভেতরের অংশটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, আর সবার বাইরে রয়েছে ভূত্বক বা ক্রাস্ট। এখানে কিন্তু ক্রাস্টের কথা বলা হয়নি, বলা হয়েছে ভূত্বক। উপরের অংশটাকে ভূপৃষ্ঠ বলা হয়, কিন্তু ভূত্বক বলতে তিনটেকেই ভূত্বক বলা হয়। তাহলে সেই হিসাবে সর্বাধিক ঘনত্বযুক্ত অংশ হয়ে যাবে কেন্দ্রমণ্ডল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, দেখো যে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এখানে যে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের কিন্তু কোনোটাই কিন্তু ঠিক নয়, সবগুলোই ভুল রয়েছে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু কেস হতে পারে, যদি কেউ কেস করতে চান তাহলে এর উপরেও কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। আপনারা যেটাতেই দাগ দেবেন না কেন তার উপরে কিন্তু ভুল হলেও কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন, কারণ উত্তরগুলো কিন্তু একটাও মিলছে না। উত্তর বলছে যে মিল্পা হচ্ছে মধ্যপ্রদেশে মিল্পা আমরা জানি, আর ভারত এবং বাংলাদেশে ঝুম নামে পরিচিত, দক্ষিণ আফ্রিকায় ফ্যাং নামে পরিচিত,
আর মালয়েশিয়াতে লাদাং নামে পরিচিত, কিন্তু ইন্দোনেশিয়াতে বলা হয় হুমা। ইন্দোনেশিয়াতে বলা হয় হুমা। আমি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত স্তরের বইগুলো যত দেখেছি, এবং এবছর সবথেকে এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ যে বইটা, মণ্ডল প্রকাশনী কার্তিক চন্দ্র মণ্ডলের এই যে 4th এডিশন, এই বইতেও কিন্তু ইন্দোনেশিয়ায় হুমা নামে পরিচিত, সেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম। তবে কেউ যদি চান এই প্রশ্নটা নিয়ে কেস করতে পারেন, তাতে কিন্তু আপনারা ফ্রি অফ মানে প্রত্যেকেই এর উপরে নাম্বার পাবেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? এটা সঠিক উত্তর হবে সহজ সাংকব অভিক্ষেপ বা সাধারণ সাংকব অভিক্ষেপ, হ্যাঁ, সিম্পল কনিক্যাল প্রজেকশন। 29 নম্বর প্রশ্ন, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছিলেন? সঠিক উত্তর হবে অধ্যাপক হারবার্টসন। নেক্সট, ইলুভিয়েশন মাটি কোন স্তরে লক্ষ্য করা যায়? অবশ্যই বি স্তরে। আমরা জানি যে মৃত্তিকার যে স্তরগুলো রয়েছে, উপরেরটাকে যদি আমরা এ স্তর ধরি, বি স্তর ধরি, সি স্তর ধরি বা ডি স্তর ধরি, হ্যাঁ, এইভাবে যে স্তর রয়েছে মৃত্তিকার উপরিভাগ থেকে সমস্ত যে দ্রবণীয় পদার্থগুলো, সেগুলো আস্তে আস্তে মাটির নিচের দিকে চলে আসে এবং নিচের দিকে এসে নিচে একটা ত্বক গঠন করে, অর্থাৎ খনিজ সমৃদ্ধ স্তর গঠন করে। অর্থাৎ এ স্তরটা খনিজ শূন্য হয়ে যায়, একে বলা হয় এলুভিয়েশন পদ্ধতিটাকে বলা হয় এলুভিয়েশন। আর বি স্তরে এসে যে খনিজ পদার্থগুলো সঞ্চিত হয় একে বলা হয় ইলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন পদ্ধতিতে এ স্তরকে এই জন্য বলা হয় এলুভিয়েটেড স্তর, আর বি স্তরে খনিজ পদার্থ সঞ্চিত হয় বলে এই স্তরকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় ইলুভিয়েটেড স্তর। অর্থাৎ এ স্তর হচ্ছে খনিজ শূন্য স্তর আর বি স্তর হচ্ছে খনিজ সমৃদ্ধ স্তর। তাহলে এখানে ইলুভিয়েশন লক্ষ্য করা যায় মৃত্তিকার বি স্তরে, দ্বিতীয় স্তরটিতে। এখানে অপশনে কিন্তু সি এতে রয়েছে। পরের প্রশ্ন 31 নম্বর, যে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? খুবই সহজ প্রশ্ন, ক্লাস 10-এতেও রয়েছে, আবার নিচু ক্লাস বইগুলোতে 6-এর বইতেও রয়েছে, যে শীতলতম স্তর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার স্তর। এখানে সর্বোচ্চ উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা, এখানে 96 ডিগ্রি সেলসিয়াস -96 90 পর্যন্ত লক্ষ্য করা যায়, -90 তাপমাত্রা, -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে লক্ষ্য করা যায়। শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার স্তর, আবার উষ্ণতম স্তর হয়ে যাবে আমাদের এক্সোস্ফিয়ার স্তর। এই প্রশ্ন 32 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এইটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, যে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুতের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? প্রথমত যে অপশনগুলো রয়েছে সবই কাছাকাছি, তবে এখানে সঠিক উত্তর কিন্তু ডি এরটাই হবে। আচ্ছা, আমরা অপশনগুলো একবার দেখে নিই, যে তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুতের তুলনায় কম গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, না এটা ভুল। তাপবিদ্যুৎ কেন্দ্রে বরঞ্চ বিভিন্ন ধরনের গ্যাস বেশি উৎপন্ন হয়, যার জন্য, তাহলে এটা অবশ্যই এই অপশনটা হবে না, এটা ভুল দেওয়া রয়েছে। 2 নম্বরে বলছে যে বিয়ে বলছে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার অপেক্ষাকৃত পুরাতন, না পুরাতনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যে পুরাতন বলেই যে অন্যান্য জলবিদ্যুৎ বা অন্য যে অপ্রচলিত শক্তিগুলো রয়েছে সেগুলো গড়ে উঠবে না, এটা কোনো কথা নয়। তাহলে বলছে জলবিদ্যুতের চেয়ে তাপবিদ্যুৎ বেশি উপস্থাপন কেন, তাহলে এটা মিলছে না, পুরাতন বলেই এটা বেশি উপস্থাপনযোগ্য, এটা নয়। সি বলছে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম, না এটাও কিন্তু ভুল, এটাও হবে না। তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য যে কম খরচা হয় এটা নয়। সঠিক উত্তর হবে যে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। অর্থাৎ জলবিদ্যুতের ক্ষেত্রে যেটা ঘটে, যে জলের প্রাপ্যতার উপরে নির্ভর করে, কিন্তু তাপবিদ্যুতের ক্ষেত্রে কোনো ঋতুর উপর ডিপেন্ড করে না। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তাপবিদ্যুৎ, ডি হয়ে যাবে, তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না, যে ঋতুর উপরে এটা ডিপেন্ডেড তা কিন্তু নয়। এটা এখানে কিন্তু অপশন ডিটাই কিন্তু সঠিক উত্তর হওয়ার চান্সটা বেশি রয়েছে, তবে কমিশন কি উত্তর দেয় সেটা আবার দেখার বিষয় রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 33, মহাদেশীয় উপকূল এবং মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? খুবই কমন এবং সহজ একটি প্রশ্ন। আমরা ধরছি যে এই হচ্ছে আমাদের উপকূল ভাগ, এই উপকূল, এটা যদি আমাদের উপকূল ধরা হয়, এখান থেকে এই উপকূল থেকে এতটা পর্যন্ত এই 200 মিটার পর্যন্ত এই অংশটাকে বলা হয় মহী সোপান, আর এই মহী সোপান থেকে এই অংশটাকে একদম যেখানে ঢালটা খুবই খাড়া, এটাকে বলা হয় মহীঢাল। তাহলে এই মহীঢাল আর এই উপকূলের মাঝে রয়েছে মহী সোপান, এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ এবং কঠিন দুটোই বলা যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এটা ভুল করার চান্স রয়েছে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে কোন পাহাড়ে? দেখো খুব কাছাকাছি উত্তর, কার্ডামাম, পালনি, আনাইমালা, এই তিনটেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলার চান্স রয়েছে। সঠিক উত্তর কিন্তু হবে নীলগিরি পাহাড়ে। এরপর শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে, ক্লাস 10-এর বইতে রয়েছে, খুবই সহজ উত্তর। এরপর 36 নম্বর, এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছে, কিন্তু এটা আমি মনে করছি যে খুবই সহজ উত্তর। বলছে যে বহির্মুখী প্রব্রজন মানে মাইগ্রেশন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত কোনটির প্রভাব দেখা যায় না? এখানে না বলছে কোনটা দেখা যায় না, এখানে দেখা যায় এই কথা বলা হয় না, বলা হয়েছে দেখা যায় না। তাহলে কোনগুলো দেখা যায় আমরা আগে দেখে নিই। অপশন এ বলছে যে দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়, অবশ্যই একটা অঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, ঠিক আছে, সেই জন্য সেখান থেকে মানুষ অন্য জায়গায় মাইগ্রেশন করতে পারে, দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়। অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি দক্ষ শ্রমিক সেই জায়গায় পাওয়া যাচ্ছে না, সেই জন্য মাইগ্রেশন হতে পারে উৎস অঞ্চলে।
আচ্ছা, এরপরে বলছি যে জনঘনত্ব হ্রাস পায়, একটা জায়গা থেকে মাইগ্রেশন করলে সেই জায়গায় জনঘনত্ব অবশ্যই কমে যাবে, বহির্মুখী যেহেতু পরিব্রাজন হচ্ছে। এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ যদি অন্য কোনো রাজ্যে চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে, জনঘনত্ব হ্রাস পাবে। বি এর অপশনও ঠিক আছে। সি এ বলছে তীব্র বেকার সমস্যা দেখা যায়, অবশ্যই উৎস অঞ্চলটাতে বেকার সমস্যা রয়েছে বলে কিন্তু মানুষ অন্য জায়গায় পরিব্রাজন করছে, অন্য জায়গায় যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ডি এর অপশনে বলছে যে উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অবশ্যই এটা ভুল হবে, এটা কিন্তু ঠিক নয়। কেন না, যদি ওই উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তাহলে মানুষ কেন অন্য জায়গায় যাবে? এটা যার প্রয়োজন হচ্ছে না, তো তাহলে বহির্মুখী পরিব্রাজন তো ঘটবে না। তাহলে এখানে কিন্তু অপশন ডিটাই হবে সঠিক উত্তর, যে উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, এইটাই হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ বহির্মুখী পরিব্রাজন হলে উৎস অঞ্চলে কি হয়, অর্থনৈতিক উন্নয়ন ঘটে, এটা ভুল, এটা ঘটে না। তাহলে যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো না, যেহেতু এখানে ঘটে বলেছে, উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নতি ঘটে, মানে ঘটলে তো অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে এখানে কিন্তু অপশন ডিটাই হওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তবে কমিশন কি উত্তর দেয় সেটা আবার দেখার বিষয় রয়েছে। আচ্ছা, এরপর 37 নম্বর প্রশ্নটা বলছে যে ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি কোন রাজ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে যে পাঞ্জাব রাজ্যে। খুবই সহজ প্রশ্ন ছিল এটা। 38 নম্বরে বলছে এই নদীগুলোর মধ্যে কোনটি পূর্ববাহিনী নদী নয়? ভারতের কোনটি পূর্ববাহিনী নদী নয়? আমরা জানি যে গোদাবরী পূর্ববাহিনী নদী, কাবেরী পূর্ববাহিনী নদী, কৃষ্ণা পূর্ববাহিনী নদী, একমাত্র তাপি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, নর্মদা এবং তাপি পশ্চিম বাহিনী নদী। তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 39 নম্বর প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্য এদের মধ্যে কোন কারণে সৃষ্টি হয়? আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, আর এর বিপরীত ধর্মিতা যদি লক্ষ্য করা যায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যদি উষ্ণতা বাড়তে থাকে, তখন তাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। অবশ্যই এটি পার্বত্য উপত্যকায় এটা লক্ষ্য করা যায়, যেখানে ক্যাটাবেটিক বায়ু প্রবাহিত হয়। তো এখানে অপশনগুলো বলছে যে দীর্ঘ রাত্রি, শান্ত আবহাওয়া এবং বরফাবৃত ভূপৃষ্ঠ, এগুলো সবগুলোই হচ্ছে সঠিক, ডি হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন বলছে খুবই ভালো একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটাও ম্যাক্সিমাম ভুল করার চান্সটা বেশি থাকে, বা ভুল করেইছে হয়তো। ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কত সালে? সঠিক উত্তরটি হবে 1979 সালে, বি হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন বলছে যে মাটির উর্বরতা বৃদ্ধিতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? সঠিক উত্তরটি হবে ফসফরাস, যাকে আমরা বলি যে মাটির অতিমাত্রিক পুষ্টিমূল, তার মধ্যে একটি উপাদান হচ্ছে ফসফরাস। এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এর মধ্যে হচ্ছে ফসফরাস এখানে অপশনে রয়েছে এতে। নেক্সট রয়েছে 42 নম্বর যে প্রশ্নটা দেখে নিই। সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হলো অবশ্যই মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, অর্থাৎ মহাদেশ থেকে যে সমস্ত পদার্থগুলো, যে লবণগুলো যায়, সেটাই সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় এবং সমুদ্রে জলে লবণতা বৃদ্ধি করে। এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 43 নম্বর প্রশ্নে বলছে যে কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়? অবশ্যই হয়ে যাবে যে প্রতিসারি পাত সীমান্তে, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিগুলোতে, অর্থাৎ দুটি পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, সেই জায়গায় একটা দীর্ঘ ফাটল সৃষ্টি হয়। আমরা এটা অবশ্যই আটলান্টিক মহাদেশের তলদেশে দেখে থাকি, যেখানে মধ্য আটলান্টিক শৈলশিরা গঠিত হয়েছে। তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 44 নম্বর প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে, তবে এর উত্তর দেখা যাক কোনটা কমিশন রাখে। প্রশ্নটা বলছে যে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর কিন্তু আমার যেটা ধারণা যে সেটা হচ্ছে ধ্রিয়ান হবে, কারণ বারখান কিন্তু আমাদের থর মরুভূমিতে দেখা যায় না, কোনো বইতেই পাইনি এখন পর্যন্ত। সব বইতেই কিন্তু সাহারা এবং সোনেরান মরুভূমিগুলোতে এই বারখান লক্ষ্য করা যায়, লেখা রয়েছে, কিন্তু থর মরুভূমিতে কোনো জায়গায় বারখান এর উল্লেখ নেই। তাহলে থর মরুভূমিতে যে চলমান বালিয়াড়ি, যেটা সঞ্চয় কাজের ফলে গঠিত হয়, তাকেই সাধারণত আমরা ধ্রিয়ান বলে থাকি। এখানে বি অপশনটাই, সি অপশনটাই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কমিশন কোনটি উত্তর রাখে এটা আবার দেখার দরকার রয়েছে। এরপর কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর হবে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এরপর 46 নম্বর যে প্রশ্নটা রয়েছে খুবই সহজ প্রশ্ন হয়ে গেছে, যে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌল দ্বারা? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম এবং সিলিকা দ্বারা। অর্থাৎ আমরা সিয়াল এবং সীমা যে জানি, সিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এই সিয়ালকে যদি আমরা লিখি সিআল, সি মানে এসআই মানে সিলিকন, আর অ্যাল মানে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে। 48 নম্বর প্রশ্ন বলছে যে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি বলা হয়? অবশ্যই একে আমরা অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলবো। পরের প্রশ্ন হচ্ছে 49 নম্বর, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ পাওয়া সম্ভব? অবশ্যই ভার্নিয়ার স্কেলে, এখানে আমরা সবথেকে সূক্ষ্মতম মান নিতে পারি। 50 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য মানে জীব বৈচিত্র্য যে আইন, সেটা কত সালে প্রণয়ন করে? অবশ্যই 2002 সালে। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন,
নিম্নের কোনটি উচ্চ ফলনশীল ধানের বীজ নয় আর কি, ধানের জাত নয় বা বীজ নয়? এখানে জয়াটা হচ্ছে ধান বীজ, IR20 এটা ধানের বীজ, স্বর্ণ সাব1 এটা ধানের বীজ, সোনালিকাটা নয়, কারণ সোনালিকা হচ্ছে গম বীজ, সোনালিকা কল্যাণ সোনা এগুলো হচ্ছে গমের বীজ। ডি হয়ে যাবে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন বলছে যে সাবানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরেরা কী নামে পরিচিত? এদেরকে বলা হয় মাসাই বলা হয় এদেরকে। সি হয়ে যাবে সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? অর্থাৎ ভাঁজ সৃষ্টি হলে কোন ভূমিরূপটি গঠিত হয়? ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে অবশ্যই ভাঁজের ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা গঠিত হবে আর অধোভঙ্গে উপত্যকা গঠিত হবে। তাহলে এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 54 নম্বর প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। বাস্তুতন্ত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন? এজি ট্যান্সলে। আর ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেছিলেন এজি ট্যান্সলে, আর ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেগেল। যাই হোক, তবে এখানে কিন্তু আর্নেস্ট হেগেলের অপশানটা যেহেতু ছিল না, তাহলে এজি ট্যান্সলে করাটাই স্বাভাবিক বা এটাই বেশিরভাগ করেছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর সবাই সঠিক করবে, এটাই কাম্য। নেক্সট বলছে 55 নম্বর প্রশ্ন যে নিক বিন্দুর উদ্ভব হয় কোন উপত্যকায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যে বহুচক্রিক নদী উপত্যকায়। এ হয়ে যাবে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্ন, ভারতের এই অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, কোনটি? সঠিক উত্তর হবে তামিলনাড়ুর উপকূলে, অর্থাৎ আমরা একে ঘুরিয়ে বলতে পারি যে করমণ্ডল উপকূলে। এইটা হচ্ছে করমণ্ডল উপকূল, আর এই জায়গাটাতেই আমাদের তামিলনাড়ু অবস্থিত। অর্থাৎ ভারতের একদম দক্ষিণ প্রান্তেই রয়েছে তামিলনাড়ুর উপকূলে একমাত্র বছরে একটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমনের সময়, আর একটা হচ্ছে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের সময়, দুবার বৃষ্টিপাত হয়। 57 নম্বর প্রশ্ন বলছে তৈগা বায়োমে কোন বৃক্ষটি দেখা যায়? সঠিক উত্তর হবে স্প্রুস। এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, বাউবাব দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, না এটা ভুল বললাম, বাউবাব দেখা যায় সাভানা জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় তৃণভূমির মাঝেই কিছু কিছু গাছ বৃক্ষ লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে বাউবাব। ক্যাকটাস দেখা যায় মরু জলবায়ুতে, আর মেহগনি দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। এখানে স্প্রুস হয়ে যাবে তৈগা বায়োমে দেখা যায় স্প্রুস, সঠিক উত্তর হবে এ। এরপর 58 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? অবশ্যই সঠিক উত্তর হবে মধ্যমা বা মিডিয়ান। এ হয়ে যাবে সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্ন বলছেন আগ্নেয়গিরিগুলোর মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? যদিও এই প্রশ্নটা নিয়ে কেস হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে যে অপশনগুলো রয়েছে কোনোটাই কিন্তু মৃত আগ্নেয়গিরির মধ্যে পড়ে না। তবে নারকন্ডামকে আমরা এখানে উত্তর হিসেবে রেখেছি, কিন্তু নারকন্ডাম একটা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ, যে কোনো মুহূর্তে এটা জেগে উঠতে পারে, এখনো পর্যন্ত মৃত নয়। যাই হোক, কমিশন কী করে। এরপর শেষ প্রশ্ন ছিল নিম্নলিখিত মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? আচ্ছা, কয়লা প্রচলিত শক্তি, খনিজ তেল প্রচলিত শক্তি, প্রাকৃতিক গ্যাস এগুলো প্রচলিত শক্তি। তাহলে প্রচলিত শক্তির উৎস নয় হচ্ছে সৌরশক্তি, এটা অপ্রচলিত শক্তি। খুবই সহজ প্রশ্ন ছিল। যাক, পরিশেষে বলি যে 2025 সালে এই যে SLST জিওগ্রাফি পরীক্ষা হলো, প্রত্যেকের মঙ্গল কামনা করছি, প্রত্যেকেই ভালো রেজাল্ট করেন এবং প্রত্যেকেই যেন চাকরিতে নিজেকে প্রমাণ করে দিতে পারেন নিজের যোগ্যতাকে, সেই আশীর্বাদ বা সেই দোয়া প্রত্যেকের জন্য রাখছি। এবং এই 60টি প্রশ্নের মধ্যে কে কত নম্বর পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।